13ই মার্চ বিকেল 4টে নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইমিগ্রেশনের পেছনে 6জন এনআইএ অফিসার চুপ করে দাঁড়িয়েছিল এবং কিছুক্ষণের মধ্যে এই বিকেল 4:05 একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ম্যাথিউ ভ্যান ডায়েক যখন ইমিগ্রেশনে তার পাসপোর্ট স্ট্যাম্প করতে এলো, ঠিক সেই সময় তাকে বলে, স্যার প্লিজ স্টেপ অ্যাসাইড, এবং সাথে সাথে তাকে অ্যারেস্ট করা হলো। একজন আমেরিকান নাগরিক ম্যাথিউ ভ্যান ডায়েক। এবং একই সময় লখনৌ এবং দিল্লিতে 6জন ইউক্রেনিয়ান, 3জন দিল্লি এবং 3জন লখনৌ এয়ারপোর্টে একইভাবে এনআইএ অফিসার এই 6জন ইউক্রেনিয়ান নাগরিককেও সেইভাবে অ্যারেস্ট করলো। এই 7জনের অ্যারেস্টের পেছনে গল্পটা কি? এত বড় একটা খবর, 7জন বিদেশি তাদের অ্যারেস্ট করলো এনআইএ, এত সংবেদনশীল একটা খবর, কিন্তু গণমাধ্যম অথবা সংবাদ মাধ্যমে আসেনি, কারণ এত সেন্সিটিভ ইনফরমেশন। কিন্তু আজকে আমার মনে হয় বেশ কিছুদিন পেরিয়েছে, এই খবরটা এখন প্রত্যেকের কাছে আর প্লাসের মাধ্যমে সবার কাছে জানা উচিত। কি হয়েছিল সেই দিন এবং কেন এনআইএ অ্যারেস্ট করেছিল। এই ম্যাথিউ ভ্যান ডায়েক যে আমেরিকান সিটিজেন, তার কিন্তু একটা ইতিহাস আছে। এই ম্যাথিউ ভ্যান ডায়েক কিন্তু 2011-এ যে ম্যাথিউ ভ্যান ডায়েককে নিয়ে যখন আমরা একটু ইনভেস্টিগেট করছিলাম, তার ইতিহাস বার করছিলাম, সে 2011-এ লিবিয়ায় যে সিভিল ওয়ার হয়েছিল, লিবিয়ান সিভিল ওয়ার, যে গাদ্দাফির যে গভর্নমেন্ট ছিল সেটাকে ফেললো, মার্কিন যুক্তরাষ্ট্র সাপোর্ট করেছিল, এথনিক এবং মিলিটেন্ট অর্গানাইজেশন যারা ওকে সিভিল ওয়ারের মাধ্যম দিয়ে এই সরকারকে ফেলে দেওয়া হয়। কারণ যে কোনো সরকার, একটা স্থায়ী গণতান্ত্রিক সরকার ফেলতে দেখবেন একটি নাম বারবার ভেসে ওঠে, মার্কিন যুক্তরাষ্ট্র। সেই ম্যাথিউ ভ্যান ডায়েক কিন্তু সেই লিবিয়ান ওয়ারেও কিন্তু এই এথনিক গ্রুপের সঙ্গে লড়াই করছিল এবং তাকে জেলেও ঢোকানো হয়, কিন্তু 6 মাসের মধ্যে গাদ্দাফিকে ফেলে দেওয়া হয় এবং তারপর তাকে ছেড়ে দেয়। এবং এই ম্যাথিউ ভ্যান ডায়েক কিন্তু শুধু লিবিয়া নয়, এ সিরিয়া লড়াই করেছে, আইএস এর এগেনস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে বিভিন্নভাবে, যদিও কোনো সিআইএ অথবা কোনো মার্কিন যুক্তরাষ্ট্রর এজেন্সির সঙ্গে ইনভলভ নয়, প্রাইভেট অপারেটর, কিন্তু এই সমস্ত জায়গায় যেখানেই গণ্ডগোল হয়, যেখানে এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রর পেছন দিক থেকে সরকার ভেঙে দেওয়া হয়, সেখানে কিন্তু ম্যাথিউ ভ্যান ডায়েকের একটা বড় ভূমিকা থাকে। তাকে আমরা ইরাকে দেখেছি, তার টেলটেল সাইন আছে, সিরিয়া আছে, আফগানিস্তানে আছে, এবং আপাতত তাকে ইউক্রেনে এই বিভিন্ন যে ইউথ, তাদের কিন্তু একটা বড় সাপোর্ট এই ম্যাথিউ ভ্যান ডায়েক দিচ্ছে ট্রেনিংয়ের মাধ্যমে, যদিও প্রাইভেট অপারেটর। এবং এর সঙ্গে এই যে 6জন আরও ইউক্রেনের নাগরিক ধরা পড়লো ভারতবর্ষে, এবং কেন ধরা পড়লো? এরা প্রত্যেকেই ভারতবর্ষে কিন্তু প্রপার ভিসা নিয়ে এসেছিল এবং বিভিন্ন জায়গা দিয়ে এসেছিল, কিন্তু যেটা করলো সেটা শুনলে শিওরন হবে। তারা ঢুকেছিল মিজোরামে, ভারতের উত্তর পূর্ব রাজ্য, বারবার বলছে এই 7টা উত্তর পূর্ব রাজ্য কেটে দেওয়া হবে। বাংলাদেশ থেকে আমরা বারবার এই হুমকি শুনেছি বিগত 16-17 মাস, যখন মোহাম্মদ ইউনিস ওখানে অন্তর্বর্তী সরকার চালাচ্ছিল। আমরা বারবার বিভিন্ন জায়গা থেকে শুনেছি একটা ডিপ স্টেট কোথাও না কোথাও কাজ করছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম ভেসে উঠছে। এই 7জন কিন্তু মিজোরামে ঢুকেছিল। মিজোরাম, যেখানে কোনো ফরেন ন্যাশনাল ঢুকতে গেলে রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট দরকার হয়, RAP। যে কোনো আমাদের সাধারণ নাগরিকও যদি ধরুন অরুণাচল প্রদেশ গেল, মণিপুরের ইন্টারনাল জায়গায় গেল অথবা মিজোরাম গেল, তাদের ইনার লাইন পারমিট কিন্তু প্রত্যেকে সাইন করে যেতে হয়। ইভেন আপনি নাথুলা যাবেন সিকিমে, সেখানেও ILP লাগবে। তারা কিন্তু এই 7জন ঢুকে গেল মিজোরামে রাতের অন্ধকারে উইদাউট RAP। এটা 13ই মার্চের অনেক আগে। এবং কি করলো, মিজোরাম থেকে এরা একে একে ক্রস করে গেল মায়ানমারে, এবং মায়ানমারে গিয়ে যে বিভিন্ন জঙ্গি সংগঠন আছে যারা ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই করছে, জঙ্গি ক্যাম্পগুলো আছে মায়ানমারে, ঠিক ভারতের সীমান্তের সংলগ্নে, সেই জায়গায় কিন্তু তারা গিয়ে তাদের ট্রেনিং দেওয়া শুরু করলো। এই জঙ্গি সংগঠনগুলোকে ট্রেনিং দিচ্ছিল কে? এই ম্যাথিউ ভ্যান ডায়েক আর 6টা ইউক্রেনিয়ান। সেই ট্রেনিং ক্যাম্পে কি ট্রেনিং দিচ্ছিল? কীরমভাবে ড্রোন ওয়ারফেয়ার করা যায়, কিভাবে ড্রোন অ্যাসেম্বলি করা যায়, কিভাবে জ্যামিং টেকনিক কিভাবে ইউজ করা যায়, এবং
বিভিন্ন যে টেকনিক, এই জঙ্গি সংগঠনদের যে সামগ্রী, যে অস্ত্র, যে প্রত্যেককে যোগান দিচ্ছে, সেটা কিন্তু এরা এই একইভাবে এই জঙ্গি সংগঠনগুলোকে কিন্তু ট্রেনিং দিচ্ছিল। এবং এখন পর্যন্ত যে এনআইএর থেকে খবর পেয়েছি যে ইউরোপ থেকে, কোন রাষ্ট্র আমরা জানি না, তবে ইউরোপ থেকে একটা বড় কনসাইনমেন্ট ড্রোনের কিন্তু ইতিমধ্যে ভারত হয়ে, মিজোরাম হয়ে এটা কিন্তু মায়ানমারে পৌঁছেছে। একটা বড় কনসাইনমেন্ট অফ ড্রোন অ্যাসেম্বলিতে এসছিল, ওখানে অ্যাসেম্বল করা হচ্ছে, এটা কিন্তু ভারতে এসছিল। কোন এয়ারপোর্ট আমি এখন বলবো না, এবং সেটা মিজোরাম ক্রস করে কিন্তু চলে গেছিল এই মায়ানমারে, এই জঙ্গি সংগঠনগুলোয়। তাদের বিভিন্ন যে এই 7 জনকে যে ধরা হলো, তাদের যে ফোন, যে ডিজিটাল এভিডেন্স পাওয়া যাচ্ছে, যে ম্যাপিং করা হচ্ছে ওরা কোথায় কোথায় গেছিল, তারা দেখেছে কোথায় এন্ট্রি রুট, কোথায় এক্সিট রুট মিজোরামে বিভিন্ন যে জঙ্গি সংগঠন দিয়ে আরও যেন উত্তপ্ত করা যায়, মিজোরাম মণিপুরকে উত্তপ্ত করা যায়, তার কিন্তু পুরো ব্যবস্থা এই 7 জন মিলে করছিল। এবং প্রায় 2 সপ্তাহের ওপর তারা বিভিন্ন জায়গায় কিন্তু নিজে নিজে ঘুরছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কনসুলেট এবং এম্বাসি ইতিমধ্যে খবর জানে, তারা বলছে কিছু সিক্রেট এবং সংবেদনশীল ইনফরমেশনের জন্য তারা সবটা বলতে পারবে না। তারা জানে এই ম্যাথিউ ভ্যান ডয়েক এখন অ্যারেস্টেড, দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে, তাদের কেস করা হয়েছে ইউএপি এর এগেনস্টে। তো একইভাবে ইউক্রেনিয়ান এম্বাসিও কিন্তু জানে এই 6 জন ইউক্রেনের নাগরিককে ইতিমধ্যে কিন্তু এনআইএ ধরেছে। এই যে 7 জনকে ধরল ভারতের এনআইএ, সবচেয়ে এলিট একটা এজেন্সি, এ কীরমভাবে ধরল? আপাতত যেটা জানা যাচ্ছে, রাশিয়ার থেকে তাদের কেজিবি, রাশিয়ান ইন্টেলিজেন্স কিন্তু টিপ অফ করেছিল যে এইভাবে একটা অ্যাক্টিভিটি কিন্তু নর্থ ইস্টে চলছে, যে নর্থ ইস্টে বারবার বলছে যে উত্তর পূর্ব ভারতের সেন্সিটিভ জায়গা, এই চিকেন নেক আমরা বারবার শুনেছি শিলিগুড়ি করিডোরে, সেটাকে কেটে দেওয়ার একটা চক্রান্ত চলছে। মিজোরাম এবং মণিপুরকে অশান্ত করা, ভারতে এই যে দুটো রাজ্য আছে সেটাকে বিভিন্ন জঙ্গি সংগঠন দিয়ে, ভেতরে যে রেবেল গ্রুপ আছে তাদের সঙ্গে আরও অশান্ত করে রাখা, একটা বড় প্ল্যান কেউ না কেউ নিশ্চিতভাবে আছে। তারা চাইছে একটা মিজোরাম, মণিপুরে একটা, যেহেতু অশান্তি চলছে ওখানে, দীর্ঘদিন অশান্তি চলছে, নাগাল্যান্ডে অশান্তি চলছে, তারা চাইছে যে এখানে একটা বড় খ্রিশ্চান স্টেট, এই মায়ানমারে যে রাখাইন প্রভিন্স আছে তার সঙ্গে এই মণিপুরের কিছুটা, মিজোরামের কিছুটা কেটে তারা একটা জোল্যান্ড বানাবার চিন্তাধারা কিন্তু আছে। এবং একটা ডিপ স্টেট যে কোথাও কাজ করছে ভারতের বিরুদ্ধে, বিশেষ করে উত্তর পূর্বে এই 7টা রাজ্যের বিরুদ্ধে, এটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ ম্যাথিউ ভ্যান ডয়েক যখনই কোনো রাষ্ট্রে ঢোকে, যে জায়গায় যায় সেখানে পেছন থেকে কেউ না কেউ মদত করে, এবং রেজিম চেঞ্জ যখন হয়, গভর্নমেন্টকে চেঞ্জ করতে চায়, গভর্নমেন্ট ফেলে দিতে চায়, তখনও কিন্তু ম্যাথিউ ভ্যান ডয়েকের আবির্ভাব হয়। এবং একইভাবে আমরা ম্যাথিউকে দেখেছিলাম আফগানিস্তানে, সিরিয়ায় দেখেছি, ইউক্রেনে দেখছি। এবং যদিও প্রাইভেট অপারেটর, কিন্তু এ বলছে যা ওর যে এখন আইডেন্টিটি, সে বলছে ফিল্ম মেকার, কিন্তু কোথাও না কোথাও তার একটা ডিপ ইন্টারেস্ট কাজ করছে। এই নাহলে ইউক্রেন থেকে সে কেন মিজোরাম আসবে, ইউক্রেন থেকে মিজোরাম হয়ে মণিপুরে, মায়ানমারে কেন যাবে, এবং সেখানে জঙ্গিদের কেন ট্রেন দেবে, এবং এত সংখ্যায় দ্রোণ এসেছে, এই দ্রোণগুলো কাদের বিরুদ্ধে কাজ করবে? ভারতকে কি ভাঙার চেষ্টা করা হচ্ছে? ভারতের পেছনে কি একটা বড় শক্তি কাজ করছে যারা ভারতকে ভেঙে দিতে চায়? এই মার্কিন যুক্তরাষ্ট্রে এক নাগরিক, আমি বলছি না মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ইনভলভ, কিন্তু একটা নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রে, সে এত দূর থেকে এসে মিজোরাম হয়ে সে মায়ানমারে গিয়ে এই ক্যাম্পগুলো ট্রেনিং দিচ্ছে, ভারত ভাঙার ট্রেনিং দিচ্ছে, ভারতকে অশান্ত করার ট্রেনিং দিচ্ছে, তাহলে আমরা সাধারণ নাগরিক হয়ে কী বুঝবো? এবং ইন্টেলিজেন্সের যে খবর আসছে সেটা খুব সুখকর নয়। তারা ভারত ভাঙতে চায়, একটা ডিপ স্টেট কাজ করছে, এবং দীর্ঘদিন ধরে তাদের একটা অবজেক্টিভ, একটা উদ্দেশ্য, ভারতে
একটা অশান্তি করা, উত্তর পূর্বে একটা অশান্ত করা, বিভিন্ন বিভিন্নভাবে একটা প্রোপাগান্ডা, একটা মিস ইনফরমেশন ক্যাম্পেইন চলছে। তার সঙ্গে এই জঙ্গিদের অস্ত্র দেয়া, জঙ্গিদের তৈরি করা ভারতের বিরুদ্ধে লড়ার জন্যে, বিশেষ করে এই সীমান্ত জায়গাগুলো মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এটা কিন্তু উদ্বেগজনক এবং দুঃখজনক। কারণ আমার মনে হয় আমেরিকাকে আমরা নিজেদের স্ট্র্যাটেজিক পার্টনার বলে মনে করি, এবং তাদের ডিপ স্টেট যদি ভারতকে ভাঙার জন্যে এবং ভারতের রেজিম চেঞ্জ করার জন্যে লোক পাঠাচ্ছে এবং পেছন থেকে কাজ করছে, এটা কিন্তু নিশ্চিতভাবে উদ্বেগজনক। এবং এনআইএ তার জন্যে কাজ করছে এবং বিভিন্ন এজেন্সি কাজ করছে। কিন্তু আমার মনে হয় দিল্লির সময় হয়ে এসে গেছে একটা জায়গায় স্ট্রং অবজেকশন রেজ করা এবং একটা খুব পরিষ্কার কথা বলা, যারা ভারতের সার্বভৌমত্বর ওপর আঙুল দেখাচ্ছে এবং ভারত ভাঙা চক্রান্ত করছে, ভারত কিন্তু চুপ করে বসে এগুলো দেখবে না। ভারতের যেভাবে যা করার দরকার, যেভাবে প্রত্যাঘাত সবসময় মানেই কোনো সামরিক প্রত্যাঘাত না, বিভিন্নভাবে প্রত্যাঘাত করা যায়। সেই প্রত্যাঘাত কিন্তু যে দেশ করছে, যে রাষ্ট্র এতে ইন্ধন যোগাচ্ছে, তাদের কিন্তু সেই জায়গায় ভারত জায়গা মতন, সময় মতন এই প্রত্যাঘাত কিন্তু তাদেরও পৌঁছবে। নিশ্চিত আমরা এটা দেখছি, যেহেতু এটা খুবই সংবেদনশীল এবং কেজিবি রাশিয়া আমাদের টিপ অফ করেছে এই খবর, এবং ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রক এই বিভিন্ন যে ইনল্যান্ড পারমিট লাগে মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, তাদের সরকারকে বলেছে খুব ক্লোজলি মনিটর করতে, কারণ বহু ফরেনার আপ ডাউন করছে, ইতিমধ্যে করছে, তাদের একটা প্লট আছে, তারা ভারতকে ভাঙতে চায়। এবং ফরেন রেজিস্ট্রেশন অ্যাক্ট যে অফিস, তারাও খুব ক্লোজলি মনিটর করছে। আমার মনে হয় এনআইএ হ্যাজ ডান আ ওয়ান্ডারফুল জব। আর আমাদের তো রাশিয়া টাইম টেস্টেড পার্টনার, আমাদের ঠিক সময় খবর দিয়েছে। এত বড় একটা সংবেদনশীল, যারা ভারত ভাঙতে এসেছিল তাদের ধরা হয়েছে, এবং এই এত মাত্রায় দ্রোণ যে গেছে, তারা ভারতকে কোথায় আঘাত করবে আমাদের কিন্তু চোখ কান খুলে এটা আরও ক্লোজলি মনিটর করতে হবে। আমি শিওর দিল্লি এটা নিশ্চিতভাবে করছে।